শেষ করে এবারে লক্ষ্মী ছাড়াগুলোর দিকে একটু তাকান স্যার। নাম বলবো না পরিচয়? একসঙ্গেই বলো। একবিংশ শতাব্দীর বিস্ময়কর প্রজাতি আমি, ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট ভিখারি, নাম মুকুটহীন সম্রাট। কবে জানি না। তোমার মা তোমায় তাহলে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু পরের ঘটনা সব না জানি খাতায় লেখা। তাহলে তো তুমি একজন জন্ম পরিচয়হীন একটা বেজন্মা। যে আপনাদের মতো কিছু মহান মানুষের অপসৃষ্টি। মানুষ কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভুল করছো। আসলে না, ভুল আমি করিনি এবং করছিও না, কারণ প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে। কে বলতে পারে আপনাদের চকচকে পোশাকের নিচে টকটকে বিষাক্ত ঘা আছে কিনা? যাক, শুনেছো, তুমি অনেক বকেছো, এখন মানে মানে তুমি এসে যাও। আর এখানে আসার উদ্দেশ্য তোমার কি? উদ্দেশ্য অতীব মহৎ। আমি তো জন্ম ভিখারি, তাই চাইতে এসেছি ভিক্ষা। ভিক্ষা? এইভাবে কেউ ভিক্ষে চাইতেছে নাকি? কেউ না এলে ও একজন তো এসেছে স্যার। আজ এসেছি, পরের দিন হয়তো আসবো। ও ট্যাক্সি চড়েও আসবে কেমন? ইয়েস, এটাই তো বর্তমান শিল্পায়ন যুগের লক্ষ্য। কিন্তু তোমার এই অগ্রগতির লক্ষণে লক্ষণ রেখা টানার সাধ্যমান নেই। অনেক বকেছো, এবার তুমি এসো। নিশ্চয়ই আসবো স্যার, নিশ্চয়ই আসবো। তার আগে আমার পাওনাটা। পাওনা? কিসের পর? অবাক করলেন। ওই যে বললাম ভিক্ষা। আমার ভিক্ষার সর্বনিম্ন রেট কিন্তু 500 না, তোমাকে আমি 1 টাকাও ভিক্ষে দেবো না। কারণটা ব্যাখ্যা করবেন স্যার? কারণ তোমার মতো এই রাজবেশ ঘরে ভিখারিকে আমি ভিক্ষে দিই না। ও, তার মানে ভিখারি বলতে আপনারা বোঝেন কানা খোড়া ইত্যাদি। ঠিক আছে, এই নিন অস্ত্র। এগুলো দিয়ে কি হবে? কেন স্যার? এগুলো দিয়ে আপনি আমাকে আপনার মনের মতো ভিখারি তৈরি করে নেবেন, কিন্তু আমার 500 টাকা কিন্তু চাই। দিন। নিশ্চয় দেবো, কিন্তু তার আগে তোমাকে আমি প্রকৃত ভিখারি রূপে দেখতে চাই। না রাজা, 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 কোথাও ভিখারি সম্রাট। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এই মুকুটহীন সম্রাট ও ভয়ে ভীত নয়। 500 টাকা আমার চাই। আচ্ছা, এবার বলো দেখি সম্রাট, ওই টাকাটা তোমার কি কাজে লাগে? ভালো করে খোঁজ নিয়ে আপনি দেখতে পাবেন স্যার। আপনার লাখ টাকার দামি ভোটটা বিনা বাক্যবের কুচক্রী নেতাদের হাতে তুলে দিয়ে আপনি নিজে তথা দেশের যতটা সর্বনাশ করেন, আপনার দেওয়া এই 500 টাকাটা ঠিক ততটাই ভালো কাজে লাগবে স্যার। ঠিক ততটাই ভালো কাজে লাগবে। চলি স্যার, নমস্কার। বলা তো যায় না রাস্তাঘাটে কখন কোনটা। মিস্টার রাজা, তোমার সাথে আজ আমার প্রথম পরিচয়। তাই বোধহয় তোমার জানা নেই যে ওই অস্ত্রগুলো আমার ঠিক কোন কাজে লাগে। ঠিক আছে, যথা সময়ে এর প্রমাণ আমি তোমাকে দিয়ে দেব। এখন যাই, অন্য দ্বারে আবার ভিক্ষা করতে যেতে হবে। ভিক্ষা আপনার ভিখারিকে 500 টাকা দিয়ে দেবে। রাজা, স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই জীবের কল্যাণে ওই টাকাগুলো রাখবে রাজা। তাছাড়া আমি 1 টাকাও কিন্তু অপচয় করি না। কিন্তু ওই 500 টাকা যে ভিখারি হাতে তুলে দিলেন, ওগুলো মানুষের কাজে লাগবে রাজা। কারণ ওই বেজন বা এত ঝুমকা সুন্দরীকে পাঠিয়ে দিন তো, তার নাচ দেখবো। সে কি আপনি সম্রাট বাবুর লোক হয়ে হোটেলে বসে নাচ দেখবেন? আবার চুলকে দিচ্ছেন? প্রেমপত্র
রতন কাকার খবর কি? অপারেশন হয়ে গেছে, রোগী ঠিক আছে, 10 দিন পর ছুটি। বুলটির বিয়ে সব ঠিক হয়ে গেছে, পরশু বিয়ে। কিন্তু সবাই বলেছে দাদা তোমাকে থাকতেই হবে। ময়নার মায়ের ওষুধ আর বাড়লি? এই মাছ তো কিনে দিলাম। নতুন কোনো খবর আছে? আছে মানে একেবারে দশকর্ম ফাইনালের মতো অর্ধ। বলছি দাঁড়া শোনো, ওই লালটু বিকাশ আর পল্টুর পড়ার বই আর ওই খানির বামে দাঁতের যন্ত্রণা আর ফটকের বউয়ের পরনের শাড়ি, ছেলের বিস্কুট আর ওই আর তোকে বলতে হবে না, এই না 10,000 টাকা, প্রয়োজন হলে আরো টাকা নিয়ে যাবি, কিন্তু সব সমস্যার সমাধান আমার চাই, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমি এখন যাচ্ছি। সব ভেস্তে দিলে দাদা, আপনি চুলকে না দিলে যা ওই সুন্দরী নাচটা না হয়। আপনি দাদা আমি যাও, মদ নিয়ে এসো। কি বলছেন দাদা, আপনি মদ? ইয়াস, শুধু মদ নয়, তার সাথে ঝুমকাকে খবর দাও, আমি তার নাচ দেখবো, নাচ। দাদা আমি ভুল শুনছি না তো? সকলের নয়নের মণি মুকুটির সম্রাট? না, আমি পেছন মা, আমি জজ। না, এই ঘুণধর সমাজ সংসারে এক লাখ চালা যন্ত্রণা বুকে নিয়ে আপনি সকলের পবিত্রতা কলির ভগবান। না, না, আমি ভগবান নই, আমি ভগবান হতে চাই না। আমি চেয়েছিলাম রক্ত মাংসের মানুষ হয়ে সকলের মাঝে বেঁচে থাকতে, কিন্তু সমাজ তা হতে যাবে না। তাই তো ওরা বারে মনে করে দেয় আমি একটা জজ, আমি একটা পেছন না, আমি একটা নরকের কিলিং। যাও, মদ আর মেয়ে ছেলে পাঠিয়ে দাও। আমি দিচ্ছি দাদা, কিন্তু যাওয়ার সময় আমি আবার বলে যাচ্ছি, আপনি জন্মের পরিচয়ে যাই হন না কেন, কর্মে আপনি মানুষ নন, দেবতা, নররূপে কলির ভগবান। কলির ভগবান? কিন্তু আমি কি আমার পরিচয়? কোন এক শুয়োরের বাচ্চা তার কামলার চরিতার্থ করতে আমাকে জন্ম দিয়ে পালিয়ে গেছে, আমার গর্ব নেই। তারা লজ্জা থাকতে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই বস্তির আবর্জনার স্তূপে। কিন্তু এর জন্য কি আমি দায়ী? আমি ও আজকের সমাজ? তোমরা বলে দাও, এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? কোথায়? আমার কাছে মদ খেয়ে মাতাল হতে দানব থেকে দেবতা থেকে দানব হতে এসেছো? এই না, পেট ভরে মদ খেয়ে নতুন করে মানুষ থেকে অমানুষ হও। না ধরো। চুপ কর, জ্ঞান দেওয়া মাস্টারের কাজ, তোর মতো কোনো বাইচি না। তুমি ঠিক বলেছো সম্রাট, আমি একজন বাইজি। दो घूट मुझे भी पिला दे शराब, होता है प्यार। मुझे भी पिला दे शराब, होता है प्यार।
কি বললি তুই? আমি আমি চরিত্রহীন, আমি আমি লম্পট। না না সম্রাট, আমি তোমাকে ও কথা বলতে চাইনি, কারণ কারণ আমি তোমাকে কোনোদিনই চরিত্রহীন মাতাল হিসেবে দেখতে চাইনি। আমি তোমাকে ভালোবাসি সম্রাট। ওই ওই ভালোবাসা শব্দটা আর কোনোদিন আমার সামনে তুই উচ্চারণ করবি না। আর যদি উচ্চারণ করিস তবে তোকে আমি গলা কেটে শেষ করে দেবো, শেষ। তাই করো সম্রাট, তুমি তাই করো। তোমাকে ভালোবাসবি, ভালোবাসবি, নিশ্চয়ই ভালোবাসবি। তবে সেটা ছোট বোন যেমন তার বড় দাদাকে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে ভালোবাসবি রে, ঠিক তেমনি ভাবে ভালোবাসবে। চুমের দুয়ারে কাটা দিয়ে, আমার এই কপালে ফোঁটা দিয়ে যেদিন যেদিন ছোট বোন হিসেবে তুই আমার কাছে আসতে পারবি, সেদিন আমিও তোকে ভালোবাসবো রে বোন, সেদিন আমিও তোকে ভালোবাসবো। ভালো পর দেখে সানাই বাজিয়ে আমি তোর বিয়ে দেবো রে বোন। আর সেটাই হবে এই বেজন্ম সম্রাটের জীবনের শ্রেষ্ঠ পাওনা রে বোন, এই বেজন্ম সম্রাটের জীবনের শ্রেষ্ঠ পাওনা। প্রেমের বন্ধনে আমি সম্রাটকে কোনোদিনই বাঁধতে পারিনি, তাই তো আমার এই বুকের ভেতরে বাসা বেঁধেছে রাশি রাশি কান্না। তবু সেই যে এলাকায় বড় দাদা সম্রাট। বাধা হোটেলে ঢোকার পথে মস্ত বড় বাধা। আসুন। থাক, আর দরদ দেখাতে হবে না। আপনাকে দরদ দেখানোর কোনো ইচ্ছে আমার নেই, তবে সামান্য সৌজন্যবোধ। ও, তাহলে ওই জ্ঞানটুকু আছে দেখছি। বাজে কথা বাদ দিয়ে বলুন, মিস্টার ডিডি সাহেবের দেখা আমি কোথায় পাবো? আপনার ব্রেনটা ঠিক আছে তো? আর দুই মিনিট। আই মিন, কঠোর তপস্যা করে যেমন ঈশ্বরে দেখা পাওয়া যায়, ঠিক তেমনই এই হোটেলের মালিক দিদি সাহেবের দেখা পাওয়া যায়। তার আগে যদি কেউ দেখতে চায় তাহলে হয় তার মাথা খারাপ, নয় সে বদ্ধ উন্মাদ। তাহলে আমি এখন হোটেল ম্যানেজার রক্তিম ম্যানেজারের সঙ্গে দেখা করুন। আপনার ভাগ্য ভালো থাকলে দিদি সাহেবের সঙ্গে দেখা পেয়ে যেতে পারেন। তিনি কি আজ এখানে আসবেন? আমি জানি না, তিনি এখানে আসার 5 মিনিট আগে খবর আসে। তার মধ্যে এই হোটেলের সমস্ত কর্মচারীদের এক পায়ে খাড়া হয়ে যেতে হয় তার নির্দেশনা এবং তার সঙ্গে সঙ্গে পালন করার জন্য। তাহলে কি আমাকেও সেই একই নিয়ম পালন করে চলতে হবে? হ্যাঁ মিস্টার রাজা, এটাই এই হোটেলের নিয়ম। কিন্তু কোনো কিন্তু নয় মিস্টার রাজা, এই হোটেলের কর্মচারীদের মুখে কিন্তু যদি অথবা তার কোনো স্থান নেই। তাদের একমাত্র ধ্যান ওই দিদি সাহেবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করা। কিন্তু তিনি যদি অন্যায় আদেশ করেন? সেটাই প্রতিপক্ষ বলে মেনে নিতে হবে, কারণ এই হোটেলে প্রবেশ করার আগে ন্যায় নীতি জ্ঞানটা বিসর্জন দিতে হয়। সেটা সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাহলে তার আদেশ অমান্য করার অপরাধে একমাত্র শাস্তি মৃত্যু। না, আর সেই মৃত্যুর পর মানে এখন হোটেলের দরজায় দাঁড়িয়ে, তাই মানে দিদি সাহেব আসছেন। রেডি হয়ে যান। কি বলছো আমি? দিদি সাহেব কোনো খবর না দিয়ে ডিডি সাহেব নিজেই একটা নিউজ আছে, সেটা তার কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখে মিস্টার রাজা আগামী 1 মাস আবিরের কাছে ট্রেনিংয়ে থাকবে। তারপর তার কাজ হবে গাঁজা, পিস্তল ও হেরোইন বোঝাই ট্রাকগুলো নির্বিঘ্নে বোলার পার করে দেওয়া। প্রয়োজনে 2-2টা লাশ করে করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড রাজা? ওকে, আমি আমার দায়িত্ব পরে বুঝে নেব। মিস শুনবা, আগামীকাল এই হোটেলে অ্যালবার্ট রফি ও মিস্টার টেন্ডন সাহেব আসবেন। তাদের উপযুক্ত পরিচর্যার দায়িত্ব তোমার। আমার মনে থাকবে স্যার। আমি তোমার কাজ মাদক দ্রব্যের প্যাকিংগুলো ঠিক করা আর মেয়েগুলোর হাত মুখ বেঁধে গাড়ি খুলে দাও। ওকে স্যার। Give me the accounts of last week. গত সপ্তাহে মেয়ে পাচার হয়েছে 7টি, প্রতি পিস 80,000 টাকা। মাদক দ্রব্য বিক্রয় বাবদ এসেছে 2,32,000 টাকা। হোটেল কাস্টমার থেকে পাওয়া গেছে 1,05,000 টাকা। वही आमदनी पर हमें संतुष्ट न रखें, आगे बढ़ने का कोशिश करो।
ওকে স্যার, আমি আপনার চেষ্টা করবো আপনার ব্যবসা बढ़ाने के लिए आज रात पर वो अंसारी को खत्म करके 10 लाइन पर फेंक दो। কিন্তু স্যার सुनो, remember Rakesh, it is order of DD Sahab। ওকে স্যার, আই মাস্ট ইউর সাকসেস। পারবো না, চেষ্টা করব। वही बात खबर ना पसंद आते रखते। I want success। कोई आदमी अनसक्सेस হবে और बेईमानी করবে, उसका मौत भगवान भी रोक करते পারবে না। Okay? I hope you all are understand। Goodbye। Goodbye। আশা করি কারো কাজের দায়িত্ব বুঝতে অসুবিধা হয়নি। আমার অসুবিধা হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না এভাবে কোটি কোটি টাকার মাদক দ্রব্য পাচার করে দেশের যুব সমাজকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাবো কেন? আর ঝুমকা, তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের বিক্রি করে পয়সা উপার্জন করছে। মিস্টার রাজা, উপযুক্ত দাম দিলে ও তোমার কাছেও বিক্রি হয়ে যেতে পারে। নাকি বলো ঝুমকা রানী? মুখ সামলে কথা বলবেন। এই ঝুমকা হোটেলের ড্রাইভার হতে পারে, কিন্তু সে ব্যবসায়ী নয়। তাই নাকি? আমি ইচ্ছার বিরুদ্ধে চার্জ করার অধিকার আপনার নেই ম্যানেজার বাবু। আমার অধিকারের মাত্র নাকি তোমার কাছে শিখতে হবে? মনে রেখো, আমি এই হোটেলের ম্যানেজার। বিডি সাহেবের চাবুক খেয়ে খেয়ে তো পিঠের চামড়া কালো হয়ে গেল, তবে ম্যানেজারি পদের অহংকার গেল না। অঙ্কর তো এখন দেখাইনি আমি, তবে এইবার দেখাবো। ম্যানেজার বাবু, ওইরকম একটা ছেলে খেলার যন্ত্র আমার পকেটেও আছে। রাজায় রাজায় যুদ্ধ করে। যুদ্ধ করবে আর রাজা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তাই কি কখনো হয়? তাই তোমাদের দুজনের যুদ্ধের স্বাদ আমি শান্ত করে দিলাম। উপায় নেই ম্যানেজার বাবু, এবার বাজার তাগিদে হাত জোড় করে গাইতে শুরু করুন। দয়া করুন বাবু, দয়া করে আমাকে একটি পয়সা ভিক্ষা দিন বাবু। গাড়ির মালিক স্বঘোষিত কলির ভগবান দেবদত্ত ঘোষাল, আর চালক তারই মেয়ে মিস এরিনা ঘোষাল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছেলেটাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে বলছি, তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো। আমার অসুস্থ বাবা মা, বাবা মা শব্দটা তুমি আমার কাছে দ্বিতীয়বার উচ্চারণ করবে না। কিন্তু আমার যে ওই বাবা মা ছাড়া আর কি নেই, তারাই যে আমার জীবনের পরীক্ষাটা কলির ভগবান। আর ওই বাবা মা আমার জীবনটাকে ঢেকে দিয়েছে নিকশকাল অন্ধকারে, আমার জীবনে এটা দিয়েছে বেজন্মা তকমা, যেটা সারা জীবন আমাকে করে বেড়াতে হবে। সম্রাট ভাই, এই আকাশ তোমার কাছে রইল, আমি চললাম। কলির ভগবান দেবদত্ত ঘোষালের ভাই। যাস না পয়সা, বাদশা কথা শোন বাদশা। তোমার কথা শুধু শোনা নয় ভাইজান, আমি নত মস্তক অক্ষর অক্ষর পালন করবো। তবে ঘোষাল বলতে ফিরে আসার পর কেন যাবি তো সেখানে? সেখানে তোর কি দরকার? দরকারটা যখন সেখানে, তো সেখানে যাবো আর বলবো। ফিরে আসার পর আমার এই অবাধ্যতার জন্য তুমি আমাকে যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে দেবো ভাইজান। কিন্তু তার আগে ওই অহংকারী কলির ভগবানকে বুঝিয়ে দিয়ে আসবো যে বর্তমান প্রতিপত্তির জোরে
তারা যদি ভেবে থাকে এই শহরটা তাদের বাপের জন্য থাকে, তারা তো মূর্খের সঙ্গে বাধা দিচ্ছে। বাদশা, বাধা দিও না সম্রাট ভাই, পিছুনে গোড়া ভাইজান, পিছু হটতে গিয়ে আজ আমাদের দেওয়ালে পেট থেকে গেছে, তাই এখন তো পুছিয়ে দেওয়ার সময় এসেছে। সাবধান অত্যাচারীর দল, নিপীড়িত গণদেবতা আজ যাচ্ছে। তুমি কি করে সম্রাট, ওকে গাড়ির মালিকের নাম বলে দিলে, ওর যদি কোনো বিপদ হয়? বিপদ? এই মুকুটহীন সম্রাটের এলাকায় তার অজান্তে আজ পর্যন্ত কারো কোনো বিপদ হয়নি, আজ আরও হবে না। সম্রাট, আমি সম্রাট, বেজন্মা সম্রাট। তোমার কোনো ভয় নেই, তুমি মনে রেখো তোমার ভাইয়ের পাশে সম্রাট আছে, সম্রাট। আমি চলে যাচ্ছি সম্রাট, যাবার সময় শুধু একটা কথা বলে যায়, বাদশা আমার বুকের পাঁজর, কোনো কারণে পাঁজর ভেঙে গিয়ে আমি যেন অসহায় পঙ্গু হয়ে না যাই, অসহায় পঙ্গু হয়ে না যাই। আজ আমার জন্য আপনাদের এত দুর্ভোগ, আমার মতো কালো কুৎসিত ছেলেকে নিয়ে আমার বাবা মার মতো আপনাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসুক, আমি চাই না বাবা, আমি চাই না। দাঁড়াও, আমার আপত্তিকে উপেক্ষা করে তুমি সে কখন থেকে বাবা মা বলে চিৎকার করে যাচ্ছ? তোমার সে অতি আপনজন বিনা চিকিৎসায় মারা যাক? না না না, আমি কখনোই চাই না। তাহলে তুমি চলো আমার সাথে। কোথায়? আপাতত আমার ঘরে, তারপর তোমার বাবার চিকিৎসার জন্য টাকা পয়সার ব্যবস্থা করে উপযুক্ত লোকের সঙ্গে তোমাকে আমি বাড়ি পাঠাবার ব্যবস্থা করবো। তাহলে আমার সঙ্গে আপনি চলুন না দাদা। কেন আস দেখে আসবেন আমার বাবা মা কেমন করে আমাদের সংসার আলো করে থাকে। না না আকাশ না, শত চেষ্টা করেও ওই বাবা মা শব্দ দুটোকে আমি সহ্য করতে পারি না। একবার আমার মনে হয় এই পৃথিবীতে যত বাবা মা আছে সবকটাকে আমি গলা টিপে শেষ করে কিন্তু না না না, আমি কি ভাবছি, তুমি তুমি এসো আকাশ। হ্যাঁ যাবো, এই দেশে তুমি তো আমার ভাই, বন্ধু, দাদা সব কিছু। আকাশ, তাই তো বলছি তুমি নিয়ে সখা, আমি পথচোরা সাধারণ জ্ঞানটুকু নিয়ে দেখছি। ফুলের ঘাই মূর্ছা যান, তাহলে বেপরোয়া গাড়ি চালিয়ে অতগুলো মানুষকে যেমনি হাসপাতালে ভর্তি করতেন একবার ভেবে দেখেছেন তাদের কতখানি কষ্ট হচ্ছে? তার জবাব দিয়ে কি তোমার কাছে করতে হবে না? হাজার হাজার পথচারীর কাছে বলবো। ফেসরাতে ওই ফেসরাতে ওস্তাদ পাবে নাকি তো
সুযোগ পাচ্ছে আমার ওই ঝুমকা সুন্দরীকে চুলকে দিচ্ছে। তোর সালা আমি ওই প্রেম করে কিটা পাবো? আমি সব প্রেম করেই ছেড়ে দেবো। এখন আমি তোর মতো ওই গরু বলতে হবে না, কারণ আমি তো জানি যে তোর মতো উৎকমলার ভাগ্যে প্রেম জুটবে না। না জুটলো তোর মতো ওই খিড়কির দরজা দিয়ে পরের আমি হাড়ি মারতে চাই না। কি বলি বলা? আমি লোকের বাড়িতে হাড়ি মারতে যাই? শুধু হাড়ি মারতেই যাস না, ওই স্বামী স্ত্রীর সম্পর্কে ওই চুলকে দিয়ে না ওই সংসারটাকে একবারে দুঃখে ভরিয়ে দিস। তাই নাকি? তাহলে তুই নতুন বিয়ে করে বউটাকে সামনে রাখিস, কারণ বলা তো যায় না তখন আমি হয়তো মুখ সামলা কথা বলবি বলে দিচ্ছি। এই সবে আমি ঝুমকার সঙ্গে প্রেমটা জমিয়েছি, আর একটু জমলে ওকে আমি বিয়ে করব। আর তুই যদি সারা ওই বিয়েতে ওই চুলকে দিস না। নারে গজমূর্খ, আমি এখানে এসেছি ঝুমকার সাথে পার্কের বেঞ্চে বসে পাশাপাশি গল্প করতে। অবশ্য ঝুমকায় আমাকে আসতে বলেছে। আমি এতদিন জানতাম তুই লোকের সংসার ভেঙে দে, তুই কুল ব্যবসা শুরু করলি কবে? মুখ সামনে কথা বল। জানিস আমি বিখ্যাত সমাজসেবী দেবদত্ত ঘোষালের বিয়ে জানি। ওই প্রদীপের নিচে থাকা অন্ধকার আর নতুন ওই ছেঁড়া গেঞ্জি একটা জামার ভেতর। আগে তুই আমাকে ইনসাল্ট করছিস? আমি কিন্তু আমার ঝুমকাই নেই বলে দেব। কি বলবি রে কলির কেষ্ট? হ্যাঁ, আমি তোদের দুজনের সঙ্গে প্রেম করতে এসেছি। আমাদের সঙ্গে প্রেম করবে? দুজনের সঙ্গে? হ্যাঁ, প্রেম খেলা খেলবো। তোমাদের দুজনের মধ্যে যে সেঞ্চুরি করতে পারবে সে টিকে গেল, 52 জন আউট। আমাদের মতন খেলোয়াড় কোটি আছে? 11 জন, পুরো ক্রিকেটিং। কারণ আমাকে যে দেখে সেই তোমার প্রেমে পড়ে যায়। কেন? দেখছো না, এই যে গাছে ফল ধরেছে, লোকের নজর পড়েছে। গাছে ফল ধরা বলছি, হায় পাতে ধরে না। গাছে ফল ধরেছে, নজর পড়েছে। গাছে ফল ধরা বলছি, হায় পাতে ধরে না। আমি বেড়া দিয়েছি, বাগান আগলে রেখেছি। আমি বেড়া দিয়েছি, বাগান আগলে রেখেছি। কিছু চ্যাংড়া চোরা পাখিতে আর থাকতে পারে না। বুঝলে বাবু, গাছে ফল ধরেছে, নজর পড়েছে। গাছে ফল ধরা বলছি, হায় পাতে ধরে না। কি গায়ে ছোট ছোট আমি বাইরে আমার পুরো শরীরটাকে একেবারে ছোট 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 কেঁদে যেন একেবারে সিনেমি কালবন করছি। গানও শোনা হলো, নাচও দেখা হলো। এবার যাও, ফটো ফটো এখান থেকে। ও তোমার এবারে অন্য খেলোয়াড় আসবে। বেশ বেশ, চলো হে বিপদ দারণ, আমরা এখন যাই। বড় লোকের কাজটা বিপদ দারণ পাত্তা দিও না। চুলকে দেবে, চুলকে দেবে।
ঝুমকা সুন্দরী। তার মানে মানে জলের মতো সোজা। আমি চিল হয়ে যখন আকাশে উড়েছি তখন ঠোঁটের ডগায় খড়গোটা হলো আমি তুলবো। কবে তোর বলছি হাত ছেড়ে দাও, আমি কিন্তু চিৎকার করবো। তোমার লজ্জা করে না? লজ্জা? লজ্জা কেন করবে? তোমার মতো এগারোজনের সাথে প্রেম করতে তোমার যখন লজ্জা করে না তখন আমি বা কেন? বিপদ বরণ। হ্যাঁ, বিপদকে তুমি বরণ করতে সুন্দরী। বলেছো তোমাকে এই নির্জন জায়গায় বুঝিয়ে দেবো যে আসল বিপদটা কি। প্রকাশ্য পার্কের মাঝে তুমি আমাদের ভুল বুঝছো ছোটদা। আমি শুধু একটু ইয়ার্কি করছিলাম। আমি ওই ইয়ার্কির ঘুষি মেরে তোমার মুখের ভূগোল আর জীবনের ইতিহাসটা বদলে দিই। না না, তুমি আর কষ্ট করবে কেন? এবার আমি কষ্ট করে এখান থেকে কেটে পড়ি। তুমি বরং ওই ঝুমকা দিদিমণির সঙ্গে জমিয়ে ওইটা ফ্রেশ করে নাও। চলি ছোটদা। পথে ঘাটে রঙিন প্রজাপতির মতো ওড়ে না বেড়ালে কি চলে না? না মানে আমি যেভাবে ফুলের মতো পাপড়ি মেলে উড়ে বেড়াচ্ছ তাতে মধুর ভ্রমণ তো উড়ে বুঝতেই। রাজা বাবু আপনি এত কথা বলছি কেন? তাহলে আমার মনের কথা শুনো দুর্গা। আমি তোমাকে ভালোবাসি। না 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 রাজা বাবু না, এই কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না ঝুমকা? কেন হতে পারে না? আমি কি তোমার এত অযোগ্য? রাজা বাবু আপনি অযোগ্য নন, অযোগ্য তো আমি। কারণ বৃত্ত থেকে খসে যাওয়া ফুলে যে দেবতার পুজো হয় না রাজা বাবু, হয় না। কেন হয় না ঝুমকা? কেন হয় না? আমার অকুণ্ঠ ভালোবাসা দিয়ে সেই ছোড়া ফুলকে আবার আমি নতুন করে সাজিয়ে নেব। না, বাস্তবে যা কোনোদিন সম্ভব নয় তাকে নিয়ে স্বপ্ন দেখা অপরাধ। ভালোবাসা নয়, আমাকে ঘৃণা করো, সেটাই হবে আমাদের মতো মেয়েদের কাছে চরম পুরস্কার রাজা বাবু, চরম পুরস্কার। ঝুমকা, আজ তুমি নিজেকে খারাপ ভাবে দূরে সরিয়ে দিতে চাইছো, কিন্তু আমি ভালো কিসের ঝুমকা? মাদক দ্রব্য পাচার, নারী পাচার আর মানুষ খুন করাই যার আসল কাজ, সেটা দেশ ও দশের শত্রু, সমাজের কলঙ্ক, এই পুঁতি দুর্গন্ধময় আবর্জনার স্তূপ। কি ব্যাপার পার্কে দাঁড়িয়ে এখন পাগলের মতো হাসছেন কেন? আপনার কথা বাদ দিয়ে বলুন, আপনি হঠাৎ এই পার্কে? আচ্ছা কিছু যদি মনে রাখবেন রাজাবাবু, একটা কথা আপনাকে শুনতে পারি? স্বাচ্ছন্দ্যে জিজ্ঞাসা করতে পারেন না। আচ্ছা রাজাবাবু, একজন প্রখ্যাত সমাজসেবী ও ধনী ব্যক্তির ছেলে আপনি, অর্থের অভাব নেই, তাহলে নোংরা কাজের চাকরি করে একই প্রশ্ন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বাবু কি উত্তর দেবেন? রাজাবাবু, এক রাত জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে আমি স্টপ স্টপ স্টপ। আপনার উত্তরটা আমি আপনাকেই দিলাম রাজাবাবু। ইয়েস, আমিও লেখাপড়া শিখেছিলাম। এই শিক্ষিত সমাজে আমারও বাঁচার আশা ছিল। স্বীকার করে নে বোন, স্বীকার করে নে। যে তোকে মনে প্রাণে ভালোবাসে তার সেই ভালোবাসাকে অস্বীকার করে তুই হাতের লোক পায়ে ফেলবি কেন? কিন্তু দাদা হ্যাঁ বোন, হ্যাঁ বোন, ওই শয়তান দিদি সাহেব রাজাকে খুবই বদমাস তৈরি করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু ওই রাজাই হবে ওর মৃত্যু দূর। তোমার কথাই যদি সত্যি হয় তাহলে যে আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে দাদা। কেন রে? কেন বোন তুই এই কথা বলছিস কেন? দাদা ওই রাজা যদি ডিডি সাহেবের মৃত্যুর কারণ হয় তাহলে হয় ওর ফাঁসি, না হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, তাহলে যে আমার স্বপ্ন ভেঙে যাবে দাদা। কেন রে? তোদের দাদাটিকে মরে গেছে রে বোন। ওরে বোন, জমের দুয়ারে কাঁটা দিয়ে তুই যা দীর্ঘায়ু কামনা করেছিস, হাতে রাখি বেঁধে ভাই বোনের সম্পর্ককে মজবুত করেছিস, তোর সেই দাদা তোর ভাঙা স্বপ্নকে জোড়া লাগাতে প্রয়োজনে জীবন দেবে রে বোন। তবু তার বোনের চোখে এক ফোঁটা অশ্রু ঝরতে দেবে না রে বোন, এক ফোঁটা অশ্রু ঝরতে দেবে না। দাদা 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 লজ্জা কি বোন, লজ্জা কি? তোর এই দাদা ছাড়া তোরা কে আছে? তাই সব ব্যবস্থা তো আমাকেই করতে হবে।
তাছাড়া তোর মনের কথা তুই দাদাকে ছাড়া তুই কাকে বলবি বল? হ্যাঁ, কাকে বলবি? একটা বৌদি এনে দাও না দাদা, তাকে সব কথা বলবো। ইয়া কি হচ্ছে? ইয়া কি হচ্ছে? আমি বেকার, বিয়ে করে বউটাকে খাওয়াবো কি? হ্যাঁ, তাছাড়া আমার প্রেমটাকে তুলকে দিয়ে আমার তো 12 টাকা হাল ধরে দিলে দাদা। কি হয়েছে? আমার কত দিনের শখ ছিল ওই ঝুমকাকে আমি বিয়ে করব, কিন্তু তোমার কোথাতে ওই রাজাকে। না না, ও আগে থেকে তাকে ভালোবাসে, মেয়ে তো তাই লজ্জায় বলতে পারেনি। হ্যাঁ প্রেমপত্র, তোমার সঙ্গে আমার বিয়ে না হলেও রাজার আর আমার বিয়েতে তোমায় আমি পেট ভরে মিষ্টি খাবো। কেমন চলি? দাদা গো, আমার পেট আর কি হবে গো? তুই কোনো চিন্তা করিস না, আমি খুব শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করবো। আমাকে কি কেউ বিয়ে করতে রাজি হবে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোকে আমি একটা হিচড়ের সঙ্গে বিয়ে। হ্যাঁ যাক, শোন, ওই উল্টির মায়ের সেলাইন চলছে, তাদের বাড়িতে গিয়ে কিছু সেলাইন আর ইঞ্জেকশন কিনে দিয়ে আসবি, ঠিক আছে? আমার ওই ব্যাগে টাকা আছে, নিয়ে নিবি সেখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, তা আমি দিয়ে আসছি, কিন্তু আমার বিয়েটা না এই মাসে হওয়া চাই। আর আমার ওই একা থাকতে ভালো লাগছে না। আমার ঘরটা ওই ভুতুরে বাড়ির মতো খাতা করছে। আমার বিয়ে কিন্তু এই মাসে হওয়া চাই, বলে বলে। সবাই সব কিছু পেতে চায়, কিন্তু আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? ভরে গেলাম, ভরে গেলাম। জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে আপনি দাঁড়িয়ে আছেন আজাদ আলীর বাড়ি। কে আপনি? কে তুমি? আমি এই বস্তির আবর্জনা স্তূপে পড়ে থাকা বেজন্মা সুন্দর। দেখি তোমার কাঁধটা। আপনি কি আমায় উপহাস করছেন? না, উপহাস নয় বাবা, উপহাস নয়। সত্যি করে বলো তো, তোমার কাঁধে ওটা কিসের দাগ? আমি জানি না, তবে জ্ঞান হওয়ার পর থেকে ওই দাগটা আমি দেখে আসছি। আর ঠিক দেখেছি, ছোটবেলায় পটিতে পড়ে গিয়ে। আপনি কি বলছেন? ওরে সূর্য, আমি যে তোর বাবা। কি? হ্যাঁ সূর্য, কি বলেন? কি বলেন আপনি? আপনি আমার বাবা? বাবা? সূর্য, না না না, চলে যান, চলে যান। আপনাকে আমি সহ্য করতে পারছি না, চলে যান। আপনি মানুষ নন, চকচকে পোশাকের আড়ালে আপনি একটা শয়তান। তাই তো নিজের কাম লালসাকে চরিতার্থ করতে আমাকে আপনি জন্ম দিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরিচয় দেওয়া লজ্জায়। কি বলার আছে আপনার? কি বলার আছে? আপনি কি বলতে চান? চলে যান। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। আমি সম্রাট, বেজন্মা সম্রাট। বস্তির বুকে শেষ কথা বলে মুকুটহীন সম্রাট। যদি প্রাণে
1 ঘন্টার মধ্যে বস্তি ছেড়ে আপনি চলে যাবেন। এটাই সম্রাটের আদেশ। না রে, ছেলের বিচারে কিন্তু আমি এমন চুলকানো পাটি যে দিদিকে দুটো দানাও মুখে দিতে পারিনি। সে কি? যে কথাগুলো জিজ্ঞাসা করতে বলেছিলাম করেছিলি? নিশ্চয়ই করেছি, উত্তর তো দেয়নি, আবার জিজ্ঞেস করলে জোরে জোরে কাঁদছে। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে একবার দিদিকে এখানে পাঠিয়ে দে যা। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্বৃত্তায়ন প্রবেশ করেছে। আমাদের মতো নরকের রাস্তা করে পড়ে থাকা মানুষের সাধ্য কি যে সে পচা দেহে প্রাণের সঞ্চয় করে? এসো, এসো, এসো। তুমি এখানটায় বসো। আচ্ছা আচ্ছা দিদি, এই সমাজের মানুষ রূপী জানোয়ারের শিকার তুমি, তাদের দায় মাথায় নিয়ে তুমি কেন হীনমন্যতায় ভুগছো? এই সমাজে যারা কুকাজ করে তারা নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদেরকে ঠেলে দেয় মৃত্যুর মুখে, দিদি আর তারা হয়ে যায় ধোয়া তুলসী পাতা। আমি জানি দিদি, আমি জানি, আমিও সেটা মর্মে মর্মে উপলব্ধি করছি। এই জঘন্য সমাজের কিছু কিছু মানুষের ব্যভিচার আমার জন্ম, তাই তো আমার পরিচয় থেকে গেছে, তাই তো আজ আমি বেজন্মা, আমি চালস, আমি নরকের কৃমি। তুমি কারণ সন্তান নও, তুই বড় বংশের ছেলে। আজাদ, তোমার বাবা স্বনামধন্য ডাক্তার বিশ্বরূপ চ্যাটার্জি। না না না, ওই শয়তানটাকে আমি বাবা বলে স্বীকার করি না। ওনার মতো স্বনামধন্য যদি আমার জন্মদাতা, তাহলে কেন আমি বস্তির আবর্জনার নোংরা স্তূপে আমাকে পড়ে থাকতে হবে? কেন কুকুর বিড়ালের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে আমাকে মানুষ হতে হবে? কেন এই সমাজের মানুষ আমার গায়ে ঘৃণা উৎপাদ করে বেজন্মা বলে? কেন? ভাই, দুর্ঘটনা তো মানুষের জীবনেই ঘটে ভাই। এমনও তো হতে পারে তুমিও সেই দুর্ঘটনারই শিকার, যাতে ডাক্তার বাবুর কিছু করার ছিল না। তাহলে শোনো সম্রাট, ছোট্টবেলায় তুমি যখন বস্তির আবর্জনা স্তূপে পড়েছিলে, তখন তোমার গলায় এই সোনার লোকেরটা ছিল। আজাদ ভাই, সেদিন ডাক্তারবাবু মুখে শুনে প্রথম জানতে পারি যে এর মধ্যে লেখা আছে তোমার পরিচয়, তোমার নাম সূর্য। তুমি কি বলছো আজাদ ভাই? তুমি কি বলছো? তাছাড়া কোনো অবৈধ সন্ধানকে কোনো বস্তিতে ফিরে রেখে যেতে পারে না। তুমি চুপ করো আজাদ ভাই, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। আরো শোনো, শয়তানরা তোমার বাবাকে সাহায্য করতে তোমাকে তোমার মাকে কিডন্যাপ করে আজাদ ভাই, আর তোমাকে ফেলে দাও ওই ফুটপাতে। তুমি থামলে কেন আজাদ ভাই? তুমি থামলে কেন বলো? তারপর আমার মায়ের কি হয়েছিল বলো আজাদ ভাই, বলো। কত চেষ্টা করেও আমি খুঁজে পাইনি। তুমি চুপ করো আজাদ ভাই, তুমি চুপ করো। বিবেকের দংশনে আমার সারা শরীরটা জ্বলে পুড়ে জয় হয়ে যাচ্ছে আজাদ ভাই। তুমি চুপ করো আজাদ ভাই, তুমি চুপ করো। শোনো ভাই, তোমার এই জ্বালার উপশম হবে যখন তুমি তোমার সন্তান হারা ব্যথা তো পিতার বুকে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু কোন মুখে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো দিদি? কোন মুখে? কিন্তু আমি যে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি গো, কিন্তু ভাই, তোমাকে যে যেতেই হবে, কারণ পিতা মাতারা কখনো সন্তানের দেওয়া আঘাত বেশি দিন মনে রাখতে পারে না ভাই। আমি যাবো। তাই বলছি সম্রাট, তুমি এখন শুনে যাও সোনারপুর গ্রামে। সেখানে ডাক্তারবাবু তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আমি যাবো আজাদ ভাই, আমি যাবো। সেদিন তার ব্যথা দূর হৃদয়ে বাক্যবারে আঘাত দিয়ে যে অন্যায়, যে পাপ আমি করেছি,
আমার এই চোখের জলে তার পা ধুইয়ে দিয়ে আমি তার পাপের প্রায়শ্চিত্ত করবো আজাদ ভাই, আমি তার পাপের প্রায়শ্চিত্ত করবো। আমি আসছি। এসো ভাই। তবেই তুমি হবে সোনারপুরের সূর্য। আজাদ ভাই, তোমার দিদির আর আর এই সমগ্র বস্তিবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে আমি ছুটে চললাম ওই সোনারপুরের বটবৃক্ষ, ওই বিশ্বরূপ চ্যাটার্জির পদাশ্রয়ে একটু শান্তি ভিক্ষা করতে, একটু শান্তি, একটু শান্তি। ঈশ্বরের কাছে কামনা করি